আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। লক্ষ্মীপুরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নাটোরেও চলছে ফুটবল প্রেমীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নাটোরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এবারে বিশ্বকাপকে আমরা নিতে পারবো, ওদেরকে মিশরে 100 পূরণ হবে, চলে যেতে হবে। আমরা সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি। অন্য প্রসঙ্গ, একদিনের সফরে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। সিলেটে পৌঁছে তিনি সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুপুর 1টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া বিকেলে শ্রীমঙ্গলে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি। সকাল 10:15 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর 1টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। দর্শক, এ বিষয়ে জানাতে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর আছে। তিনি ঢাকা থেকে অলরেডি রওনা হয়ে গেছেন। তিনি সিলেট বিমানবন্দরে আসবেন। ওইখান থেকে তিনি সরাসরি মৌলভীবাজার প্রথমে তিনি শ্রীমঙ্গল ভিজিট করবেন, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে। সেখানে ওনার জনসভা রয়েছে। সেইখান থেকে শেষ করে তিনি আসলে মৌলভীবাজার সদর উপজেলায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক কঠোর নিরাপত্তার ব্যবস্থা চালু রয়েছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছেন ভিতরে থেকে এবং বাইরে থেকে। মৌলভীবাজারবাসীর দাবি হচ্ছে যে তারা মৌলভীবাজার একটা সরকারি কলেজ যেটা আছে সেটাতে তারা পাবলিক ভার্সিটিতে তারা রূপান্তর করতে চায়। সেই সাথে মৌলভীবাজার একটা কোনো মেডিকেল কলেজ নাই, তো তারা একটা মৌলভীবাজার একটা মেডিকেল কলেজ চাচ্ছে। আর হচ্ছে প্রবাসীদের জন্য যে প্রবাসী অধ্যুষিত এলাকা থাকার পরও এখানে শমশেরনগর বিমানবন্দর রয়েছে যেটা বন্ধ রয়েছে, কিন্তু তারা সেটা চাচ্ছেন যে সেটা যেন চালু করা হয়। সেই উন্নয়ন এবং সবার দাবি যেন প্রধানমন্ত্রী এসে সনজরে দেখেন এবং সবার দাবি যেন পূরণ করেন, সেই আশা আসলে সবাই মৌলভীবাজারবাসী করছে প্রধানমন্ত্রীর কাছে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রোনালদো ধর। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 3 দিন ধরে নারী শিশু সহ 9 জন অবস্থান করছে। এখনো পর্যন্ত তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। একদিকে বিএসএফ, অন্যদিকে বিজেপি। মাঝখানে শূন্য রেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন 9 জন মানুষ। এর আগে গত 14 জুন সকালে বিএসএফ 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজেপির বাধায় তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হয়। এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। রাজধানীর যানজট কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ঢাকার ভেতরে থাকা 4টি আন্তনগর বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের আশা এতে প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং স্বস্তি ফিরবে যাতায়াতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত না করে টার্মিনাল স্থানান্তর করলে নতুন ভোগান্তিও তৈরি হতে পারে। আমার পেছনের এই যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে আন্তনগর বাসের চাপ। এখান থেকে কিছুটা দূরেই গাবতলী বাস টার্মিনাল। সেখান থেকে অসংখ্য বাস প্রতিদিন বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ফিরেও আসে।
এর কারণে এখানকার যে আশেপাশে এলাকা রয়েছে সেখানে তৈরি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভেতরে থাকা 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে শহরের বাইরে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী কিংবা গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া বাসগুলো টার্মিনাল ছাড়ার পরও বিভিন্ন পয়েন্টে যাত্রী উঠানামা করে। সেজন্য প্রতিনিয়ত সড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বাস। এই বাস্তবতা বিবেচনায় 4টি বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের প্রত্যাশা, আন্তজেলা বাসগুলোকে শহরের প্রান্তে সীমাবদ্ধ রাখা গেলে রাজধানীর অভ্যন্তরে অপ্রয়োজনীয় বাস চলাচল কমবে, একই সঙ্গে কমবে যানজটও। ওইখানে মনে করেন যে খোলামেলা জায়গা, অনেক জায়গা, মানুষের অসুবিধা হবে না। এখানে অল্প জায়গা, এখানে সমস্যা হবে। গাবতলীতে একটা সবসময় যানজটটা থাকবেই না, আমি আশা করি ইনশাল্লাহ। আমরা চাই যানজট ফ্রি এবং সহজে যাতায়াত হয় এমন জায়গায় যেন টার্মিনালটা হয়। এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিছু শর্তের কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের মতে নতুন টার্মিনালগুলোকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, অন্যথায় রাজধানীর যানজট কমলেও যাত্রী ভোগান্তি বাড়তে পারে। যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে মাথায় রাখা এটা পালাই কর্মে এটাকে আস্তে আস্তে এটা নির্ধারণ করে স্থাপন করতে হবে। হুট করে লয়ে গেল, মানুষকে বিপদে পড়লো, এরকম যাতে না হয়। যাত্রী তো টার্মিনালেই যাবে। আমরাও চাই যে শহরের কাউন্টার সব টার্মিনাল কেন্দ্রিক হোক, কারণ শহরে প্রচুর খরচ। সায়দাবাদের এই বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হচ্ছে কাঁচপুরে। এছাড়া গুলিস্তান, ফুলবাড়িয়ার যেই টার্মিনাল রয়েছে সেটি কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল পূর্বাচলে এবং গাবতলী টার্মিনাল স্থানান্তর করা হচ্ছে হেমায়েতপুরে। দীর্ঘদিনের এই আলোচিত উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়, ঢাকার যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভুইয়া একাডেমির হোস্টেলে থাকা 8ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের জিয়া উদ্দিনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে নামে স্থানীয়রা। শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিক্ষোভ করে এলাকাবাসী। সন্ধ্যার পর থেকে রাত 12:30 পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ ও হামলা ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্বোধনের পর 3.5 বছর পার হলেও এখনো চালু হয়নি মাদারীপুরে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া নিরিবিলি স্থানে হওয়ায় বর্তমানে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে সেন্টারটি। মাদারীপুরের শিবচরে 11 কোটি 96 লাখ টাকা ব্যয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মাণ করা হয় ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। 2022 সালের নভেম্বরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেন্টারটি উদ্বোধন করেন, তবে এখনও চালু হয়নি এটি। মূলত পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য নির্মাণ করা হয় ট্রমা সেন্টারটি। কিন্তু জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় এখনও এটির কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্টদের দাবি, ট্রমা সেন্টারের জন্য 2 জন আবাসিক মেডিকেল অফিসার সহ 14 জন চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ান সহ মোট 34 জন থাকার কথা, কিন্তু গত 3.5 বছরে একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। প্রধান সমস্যা যেটা জনবলের যদি এখানে পদায়ন হয়, ডাক্তার সহ, নার্স সহ অন্যান্য জনবল পেলে আমরা তখন পুরোদমে ট্রমা সেন্টারটি চালু করতে পারবো এবং শিবচরবাসীকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো বলে আশা করছি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন বন্ধ পড়ে থাকায় এখন মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে সেন্টারটি। নিরাপত্তা কর্মী না থাকায় সেখানকার বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। হাই রোডের পাশে অ্যাক্সিডেন্ট করলে মনে করেন সাথে সাথে এখানে যদি এটা উদ্বোধন হইতো, এটার সাথে সাথে আনা যেত। আনা গেলে দেশের সবারই এটা হুঁকারি হতো। এই যে চোরে ধরে সব মাল সামানা নিয়ে গেল, কত কোটি কোটি টাকার মাল ওই ছিল, আমার এই জিনিসটা নাই। মানে যেইভাবে আমাকে জিনিসটা আমরা চাই তাড়াতাড়ি হলে আমাকে খুব সুবিধা হবে। এত বড় একটা হাসপাতাল থাকা সত্ত্বেও এটার কার্যক্রম চালু হয় নাই। সরকার যদি এই হাসপাতালটি চালু করে দেয় তাহলে এই হায়ার যত রোগী আছে, রোগীটি এখানে দ্রুত চিকিৎসা নিতে পারবে। জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিদ হাসান,
দীপ্ত, বার্তাকক্ষ। বইয়ের প্রতি ভালোবাসা থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামে পাঠশালা গড়ে তুলেছেন রফিকুল ইসলাম নামের এক চা বিক্রেতা। দীর্ঘদিন ধরে চা বিক্রির টাকা জমিয়ে গড়া সোনামণি পাঠশালায় গত 15 বছর ধরে চলছে লেখাপড়া। নানা সংকটে থাকা প্রতিষ্ঠানটি সরকার ও এলাকাবাসীর সহযোগিতায় আরও এগিয়ে যাবে এবং শিক্ষার আলো ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা রফিকুল ইসলামের। বাঁশ আর চাটাই দিয়ে তৈরি দুটি টিনের ঘর, পাশে উঠছে লাল সবুজের পতাকা। কাছে যেতেই চোখে পড়ে সাইনবোর্ডে লেখা সোনামণি পাঠশালা। তবে ভেতরে নেই কোনো চেয়ার টেবিল, চট বিছিয়ে চলছে পড়ালেখা। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালসা গ্রামের 4-5 কিলোমিটারের মধ্যে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তাই সোনামণি পাঠশালাতেই চলছে কোমলমতি শিশুদের লেখাপড়া। গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার বিষয়টি ভাবিয়ে তোলে চা বিক্রেতা রফিকুল ইসলামকে। তার স্বপ্ন ছিল গ্রামের শিশুদের মাঝে ছড়িয়ে দেবেন শিক্ষার আলো। এই চিন্তা থেকেই চা বিক্রির টাকা জমানো শুরু করেন তিনি। এক পর্যায়ে 2010 সালে গড়ে তোলেন সোনামণি পাঠশালা। আমি নিজে একজন মূর্খ, আমাদের এই দেশের মানুষ টিপস ছাড়া সই দিতে আর একটা মানুষ যে আছে এরকম আমাদের এখানে আমার জানা মতো এরকম নাই, ছিল না। আমি করি একটা ফুটপাতে চায়ের দোকান, হয়তো মাঝে মাঝে সরকারের হুকুম হলে ভাঙতে হয়, আবারও লাগাতে হয়। এভাবেই চলি, এভাবেই চালাই। ওই চায়ের দোকান থেকে আমার সংসার মেনটেন করি, আর এটাকে আমি আরেকটা সংসার মনে করলে আমি এটার সাথে সংযুক্ত হয়ে চলি। রফিকুলের স্বপ্ন পূরণের সাথী হয়েছেন কয়েকজন শিক্ষক। তারা বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে যাচ্ছেন। 3 কিলো কালুপুর সরকারি স্কুল আর 7 কিলো, এছাড়া এর মধ্যে কোনো স্কুল নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানে বৃষ্টি হলে ছেলেপেলে ঠিক মতো আসলে মানে বিদ্যার্থের সৃষ্টি হয়। আর এলাকাটা খুব গরিব, যেখানে অনেক অভিভাবক পড়ার বেতনে দেয়, এখানে বেতন ঠিক মতো দিতে পারে না, ছাত্ররা শূন্য বেতনে পড়ানো হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা চেষ্টা করব এটাকে একটু প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিভাবে রূপদান করা যায়, সেই সাথে চা দোকানে রফিক ভাইকে কিভাবে সহযোগিতা করা যায়। গ্রামের হতদরিদ্র পরিবারের অন্তত 50 শিশু লেখাপড়া করে এই পাঠশালায়। সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার পরও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। আর এই হামলা না থামালে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের কথা বলা হলেও ইসরায়েল তা মানতে নারাজ। এতে করে চুক্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির দ্বিতীয় ধাপের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সে G7 সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বার্ষিক সম্মেলনে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়েছেন এক মুসলিম প্রতিনিধি। সম্মেলনে অংশ নিতে হলে তাকে ধর্ম পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করা হয়। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে হিউস্টনে অনুষ্ঠিত টেক্সাস রিপাবলিকান পার্টির সম্মেলনে। টেক্সাসের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মোহাম্মদ হুসেইন টেক্সাস রিপাবলিকান পার্টির সম্মেলনে গিয়ে চরম অপমান ও বাধার মুখে পড়েন। সম্মেলনে এক প্রভাবশালী খ্রিস্টান ধর্মীয় নেতা তাকে বলেন, হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, নয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, সম্মেলনে আরও অনেক মুসলিম অংশগ্রহণকারীদের প্রতি বিরূপ আচরণ করা হয়। একজন মুসলিম নারী প্রতিনিধিকে হিজাব পরানোর কারণে একাধিকবার কটূক্তির মুখে পড়তে হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি তাকেও দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI।
এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, গত রোববার হোয়াইট হাউসে আয়োজিত এই ইভেন্টে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে কাছাকাছি ভবনগুলোতে আঘাত এবং স্নাইপার দিয়ে ভিআইপিদের হত্যার পরিকল্পনা করেছিল ষড়যন্ত্রকারীরা। এরপর দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের গেট ভেঙে ভেতরে প্রবেশের ছক ছিল তাদের। আদালতের নথি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক সহ আরও কয়েকজন হামলার তালিকায় ছিলেন। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।